ভাই আজকে আপনি ক্লাস শুরু করে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। কংগ্রেচুলেশন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। জিকে লেকচার, সাম ব্যাংকিং ইনফো আমরা শিখবো। অলরেডি আমরা শিখে ফেলছিলাম, কিছু রেকর্ড ছিল না দেখে আমরা আবার শুরু করি একটু। তা আমি একটু কুইক যাব। সেটা হচ্ছে গিয়ে প্রথম টপিকটা হচ্ছে গিয়ে ক্যামেলস রেটিং। ক্যামেলস রেটিং হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক বা যে কোনো একটা ব্যাংকের আর্থিক পারফরমেন্স ইভালুয়েট করার জন্য যে রেটিংটা করে সেটাকে বলা হয় ক্যামেলস রেটিং। এটা বিশেষ করে স্পেশালি যারা প্রবলেমেটিক ব্যাংক তাদের জন্য করা হয়। এখানে সি মানে ক্যাপিটাল এডিকুয়েসি, অ্যাসেট কোয়ালিটি, এ মানে, এম মানে ম্যানেজমেন্ট অ্যাবিলিটি, ই মানে আর্নিং ক্যাপাসিটি, লিকুইডিটি, এস মানে সেন্সিটিভিটি ফর মার্কেট রিস্কে বোঝানো হয়েছে। ম্যান্ডেট, হোয়াট ইজ ম্যান্ডেট? ম্যান্ডেট হচ্ছে গিয়ে একজনের অনুপস্থিতিতে আরেকজনকে হিসাব পরিচালনা করার জন্য যে ক্ষমতা প্রদান করা হয়, মানে সোজা কথা ম্যান্ডেট করা হয়, বা পাওয়ার অফ অ্যাটর্নি টাইপ, তার সেটাই হচ্ছে গিয়ে ম্যান্ডেট। যাকে ম্যান্ডেট করা হয় তাকে বলা হয় ম্যান্ডেটি। এটা এখানে নাই, আমি বললাম আমি জানি দেখে। আহ আর যে সরি, যে ম্যান্ডেট হয়, যাকে ম্যান্ডেট করে তাকে ম্যান্ডেটি বলে। সো হোয়াট ইজ ব্যাংক ড্রাফট? ব্যাংক ড্রাফট আর পেমেন্ট অর্ডারের মধ্যে দুইটা পার্থক্য আছে। ব্যাংক ড্রাফট হচ্ছে গিয়ে একই ব্যাংকের যে কোনো শাখায় আপনি বা মানে একই এই শাখার ব্যাংক ড্রাফট আপনি আরেক শাখার উপর ধরাতে হবে, সেটাই ব্যাংক ড্রাফট। এবং এটা হস্তান্তরযোগ্য বা ট্রান্সফারেবল ইনস্ট্রুমেন্ট, দলিল। এটা হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ ব্যক্তির উপর নির্দিষ্ট অর্থ প্রদানের নির্দেশনামা। ঠিক আছে, অর্ডার করা হয় যা ওকে টাকা দেওয়া হোক, কিন্তু এই শাখা থেকে না, অন্য শাখা থেকে দেওয়া হোক। আর পেমেন্ট অর্ডার হচ্ছে গিয়ে তাকে টাকা দেওয়া হোক, এটাই নির্দেশ, কিন্তু এই শাখা থেকেই দিতে হবে, যেই শাখা থেকে ইস্যু করা হয়েছে সেই শাখা থেকেই পেমেন্ট করতে হবে। এটা বেসিক বেসিক ডিফারেন্স, এবং এটা হস্তান্তরযোগ্য না। দ্যাটস ওয়াই এটা আর কি আরেক ব্যাংকের শাখায় যাবে না। সো হোয়াট ইজ ব্যাংক ড্রাফট পেমেন্ট অর্ডার মধ্যে পার্থক্য কি? এটাই, যেটা হচ্ছে গিয়ে বিডি হচ্ছে গিয়ে ও একই ব্যাংকের অন্য শাখার উপর লিখিত একটি অর্ডার, আর পিও হচ্ছে গিয়ে একই শাখা হতে ইস্যু এবং প্রদান করার অর্ডার। আর বিডি হচ্ছে গিয়ে একটা হস্তান্তরযোগ্য দলিল, আর এটা হস্তান্তর অযোগ্য দলিল। হোয়াট ইজ এন্ডোর্সমেন্ট? এন্ডোর্সমেন্ট ইজ নাথিং বাট দ্য সিগনেচার। চেকের উপরে অথবা পিছনে যেই সাইনগুলো থাকে সেগুলোকে এন্ডোর্সমেন্ট বলে, যে আমি এন্ডোর্স করলাম আমার ছেলেকে, বা আমার এই টাকা এত 10,000 টাকা উঠায় দেওয়ার জন্য আমি ক্ষমতা প্রদান করলাম। 1982 সালের বিনিময় বিল আইনের 31(3) ধারা অনুযায়ী এটা হচ্ছে গিয়ে কোনো চেক বা বিনিময় বিলের ধারক, বিনিময় বিলের ধারক বা তার অনুমোদিত প্রতিনিধি, সরি ধারক মানে গ্রাহক, কি যেটা বলছিলাম সেটাই। কোন চেক বা বিনিময় বিলের ধারক, ধারক মানে হচ্ছে গিয়ে হোল্ডার, মানে মনে করেন যে নিয়ে আসবে চেকটা, বেয়ারার বলে এটাকে। যে চেকটা ক্যারি করে আনবে তাকেই ধারক, মানে সে ধার করে আনছে বা বহন করতেছে। বা তাহার অনুমোদিত প্রতিনিধি, বা ওই চেক যদি তার নাও হয়, সেই ধারক যদি তার কোনো প্রতিনিধিকে পাঠায়, তখন তার পিছনে এবং সামনে স্বাক্ষর করাকে অনুমোদন বলে। যেমন দেখেন, আপনারা যারা ব্যাংকে আছেন তারা দেখবেন, ব্যাংকের থেকে কখনো যখন টাকা উঠাইছেন, মনে করেন আপনার মা আপনাকে চেক দিল সাইন করে, তখন ব্যাংকার বলে না পিছনে দুইটা সাইন করেন, কি বলে কিনা, বা মোবাইল নাম্বার লেখেন, এটাকে এন্ডোর্সমেন্ট বলে, যে হ্যাঁ তার পিছনে আপনার অনুমোদিত প্রতিনিধিকে আমরা সাইন করার জন্য দিলাম। আর যদি ধারক নিজেই আসে, গ্রাহক, তাহলে সেও পিছনে সাইন দিবে। বুঝছেন? এটা হচ্ছে গিয়ে তার, সে অনুমোদন করলো আর সামনে সে স্বাক্ষর করলো, আর পিছনে অনুমোদন করলো, হ্যাঁ এটা আমারই চেক, আমি অনুমোদন করলাম। আর আরেকটা অনুমোদন হচ্ছে গিয়ে তার প্রতিনিধি যে আসলো সেইটার একটা প্রমাণ, সাইন দেন। এইটা ওকে। এগুলা পরীক্ষায় আসবে আপনাদের, এগুলা জীবনে অনেক কাজে আসবে। এবং এই জন্য আমি ধন্যবাদ যে জিকে যে ফাইন্যান্সিয়াল এটা অ্যাড করছে, খুবই ভালো হয়েছে। যিনি এরূপ স্বাক্ষর করেন তাকে এন্ডোর্সার বলে, বা অনুমোদনকারী, মানে সামনে যে স্বাক্ষর করে। আর যিনি অনুমোদন বলে দলিলটির মালিক হন, যে আমি স্বাক্ষর করলাম উনি এখন চেকটা নিয়ে যাবে, তাকে এন্ডোর্সি বলে। বিভিন্ন প্রকার এন্ডোর্সমেন্ট আছে। ফাঁকা অনুমোদন, যেটা ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট বলা হয়, শুধু স্বাক্ষর থাকবে কোনো কিছু থাকবে না, সেটাই। বিশেষ অনুমোদন হচ্ছে গিয়ে যে ধারক বা যে গ্রাহক সে বলবে যে যার যে আসছে তাকে দেওয়া হোক, অথবা আমি একজন লোক পাঠাচ্ছি তাকে দেওয়া হোক, যে তার আদেশে অন্য কাউকে নির্দেশ যদি করা হয় যে তাকে দেওয়া হোক, সেটাই হচ্ছে গিয়ে স্পেশাল এন্ডোর্সমেন্ট।
আংশিক এন্ডোর্সমেন্ট হচ্ছে কি, মনে করেন আমরা যে কোনো কিছু কিনলে বা অর্ডার দিলে আংশিক অ্যাডভান্স দিয়ে আসি না, সেটাই হচ্ছে গিয়ে আংশিক অনুমোদন বা ইনিশিয়াল পার্শিয়াল এন্ডোর্সমেন্ট। যে ঠিক আছে, 2 লাখ টাকা বিল আসছে, 1 লাখ টাকা আমি দিলাম, আর 1 লাখ টাকা আমি কাজ হওয়ার পরে দিব, এটাকে বলা হয় পার্শিয়াল এন্ডোর্সমেন্ট। অনুমোদন সীমিত বা রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট হচ্ছে গিয়ে যার নাম লেখা থাকবে চেকের উপর, তাকে ছাড়া কাউকে দেওয়া যাবে না। যেমন আমরা সিকিউরিটি চেক নিই লোনের, সেখানে সোনালী ব্যাংক পেটু লেখা থাকে, সোনালী ব্যাংক ছাড়া ওইটা আর কাউকে দেওয়া যাবে না। শর্ত সাপেক্ষ অনুমোদন কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ চুক্তি, যে আমি আপনাকে 20,000 টাকা অ্যাডভান্সে দোকান ভাড়া দিলাম, এই যে নেন চুক্তি, এবং এই যে নেন চেক, ওই চেকটাই হচ্ছে গিয়ে কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট। এই চেক পাস হবে তখনই যদি আপনি অমুক অর্ডার গুলো আমাকে দেন বা অমুক প্রোডাক্ট গুলো আমাকে পাঠিয়ে দেন, তাহলে এটা চেক পাস হবে, এই এরকম। আর স্পেশাল অনুমোদন এন্ডোর্সমেন্ট বা ফ্যাকাল্টেটিভ এন্ডোর্সমেন্ট বলা হয় যখন ধারক তার দায় দায়িত্ব বাতিল করে নিজ ক্ষমতা বলে অনুমোদন প্রদান করে। মানে আমার কোনো দায় নাই, ঠিক আছে তুমি এটা মানে যে গ্রাহক অনুমোদনকারী যখন ধারকের দায় দায়িত্ব বাতিল করে, সরি অনুমোদনকারী মানে ব্যাংক, ব্যাংক যখন গ্রাহকের, মনে করেন একটা চেক নিয়ে আসছে গ্রাহক, তার সকল ক্ষমতা বাতিল করে নিজের ক্ষমতা বলে ওই চেক পাস করায়, তখন সেটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ এন্ডোর্সমেন্ট। এটা এখন নাই বললেই চলে। আচ্ছা, এরপর হচ্ছে সান সিকার। স্যার, আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি এই যে এটা এখন পড়াইলেন, এটা হচ্ছে আমার সাথে হয়েছিল। আমি একবার ও চেক তাই? হচ্ছে নিয়ে গেছিলাম, কিন্তু কেন জানি সেটা হচ্ছে নাই নাই, পরে ব্যাংক থেকে আমাকে একটা ফাঁকা চেক দিয়ে ওনারা টাকা উঠাই দিচ্ছে। আচ্ছা, ওইটাকে বলা হয় একটা চেক, একটা মানে স্পেশাল যে এই যে ও, এক পাতার চেক আমার আরেকটা আপনাকে প্রশ্ন টাকা আছে, দিচ্ছে। সেটা হচ্ছে যে, জি স্যার, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন চেকে কখনো কাটাকাটি করি লেখার হুম। সময়, অথবা একটু অস্পষ্ট লিখি, এর প্রেক্ষিতে যে আমাদের সিগনেচার করতে হয় ওই জায়গাতে, এটাকে কি বলে? এইটাই হচ্ছে কি ফ্যাকাল্টেটিভ এন্ডোর্সমেন্ট, যে আপনার দায় দায়িত্ব বাতিল কইরা আমরা নিজ ক্ষমতা বলে হ্যাঁ, হ্যাঁ, অনুমোদন করলাম যে আপনি এটা আবার অনুমোদন করেন। অমর্যাদার নোটিশ বা বুঝতে পেরেছি। হচ্ছে গিয়ে চেকটা বাতিল করা হইলো, আমি কত চেক বাতিল করছি এভাবে, কারণ ওর চেক সাইন মিলে না, কিচ্ছু মিলে না, সেও সাইন দিতে হ্যাঁ, পারতেছে না, হ্যাঁ, তখন এই জিনিসটা আমরা বাতিল করে দিই। বুঝছেন? আর সাউন্ড স্পিকারস আচ্ছা আচ্ছা, অনুমোদন, এটা ক্লিয়ার এখানে হইলো। একটু ক্লিয়ার না, আমি এখানে কি জানি লিখছে, এটা আরো ক্লিয়ার করা উচিত ছিল। এটা বলছে এ ধরনের অনুমোদনকারী ইচ্ছা প্রকাশ করেন যে বিলের অমর্যাদা হলে ধারক যেন বা পরিশোধক তার উপর নির্ভর না করেন। আচ্ছা, ও আচ্ছা, এটা হইতে পারে যে ওই যে অনেক গ্রাহক আছে যারা সাইন মিলতেছে না, ডেট কাটাকাটি, কিন্তু সে সাইন নিয়ে আসতে পারবে না এখন, তখনও সে বলে আমাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন বা যেমনি হোক। তখন এই ক্ষেত্রে কি হয়, অনুমোদনকারী তখন বলে যে এই যেহেতু আপনার চেকের অমর্যাদা, বা অমর্যাদা মানে হচ্ছে আপনার চেক ভুল হয়েছে, এইটা পরিশোধের ব্যাপারে আমি আর কোনো লাইবিলিটি নিতে পারবো না, এটা আমি দিতে পারবো না, তার মানে তার উপর নির্ভর করতে মানা করে। আমার তখন একটা সে ভুল হয় স্যার, আমি শুধু তারিখটা বাংলাতে লিখি, এ কারণে বকা খাই। বাংলা ইংলিশ কোনো সমস্যা না, সবকিছু সমস্যা কি, ইংলিশে লিখলে সব ওনারা ইংলিশ। আমাকে একবার বকা দিছিল, দিয়ে বলছে শুনেন, যে আপনি বাংলা ইংলিশ মিক্স করে লিখছেন কেন। পুরা এটা চেক লিখি ইংলিশে, কিন্তু তারিখটা বাংলা হয়ে যায়। না না, বকা দিছে এই জন্য যে আপনি বাংলিশ লিখছেন, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা লিখলে বকা খাবেন, হয় ইংরেজিতে লিখবেন না হলে বাংলাতে লিখবেন, বাংলায় লিখলে বকা জীবনেও দিবে না, এটা ইম্পসিবল। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। ঋণের সেক্টর হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস লোন, আমরা সিসি লোন বা এসওডি লোন দেই। এসওডি লোন হচ্ছে গিয়ে কোনো এফডিআর এগেনস্টে লোন দেওয়া বা ডিপোজিট এগেনস্টে লোন দেওয়া। সিসি লোন হচ্ছে গিয়ে ক্যাশ ক্রেডিট লোন, চলতি মূলধন ঋণ বলা হয়। এগুলার মেয়াদ হচ্ছে গিয়ে 1 বছর মেয়াদি, এবং এগুলা ইন্টারেস্ট বেয়ারিং, মানে প্রতিদিন ইন্টারেস্ট হয় এদের। তলবি ঋণ বা ডিমান্ড লোন হচ্ছে গিয়ে, মনে করেন আপনার একটা শিপমেন্ট আসতেছে, শিপমেন্ট আস্তে আস্তে 1 মাস হয়ে গেল, 1 মাস আগে যে প্রোডাক্টের দাম ছিল 20 টাকা, এটা এখন 40 টাকা, তো 20 টাকা ওয়াইজ আপনার টাকা আছে, বাকি 20 টাকা কে দিবে? সেই টাকাটা দিবে ব্যাংক, তখন ব্যাংক একটা লোন ক্রিয়েট করে আপনার নামে, ফোর্সড লোন। পিএডি, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস, যে আপনি শিপমেন্টের ডকুমেন্ট দিবেন, ব্যাংক আপনার টাকা দিবে। এফবিপি, ফরেন বিলস পারচেজড,
আপনার বিল যত আছে সব ব্যাংক কিনে ফেলবে। আইবিপি, ইনল্যান্ড বিলস পারচেজ, এরকম ফরেন এক্সচেঞ্জে অনেক টার্ম আছে, আমরা সামনে শিখবো। মেয়াদি ঋণ হচ্ছে গিয়ে সোজা কথা পার্সোনাল লোন, হাউস বিল্ডিং লোন, কার লোন, সোজা কথা কিস্তি লোন যেগুলাকে বলা হয় সেগুলাই টার্ম লোন। স্বল্প মেয়াদি কৃষি ঋণ বা স্বল্প মেয়াদি ক্ষুদ্র মাইক্রো ক্রেডিট, শর্ট টার্ম এগ্রি ক্রেডিট আর মাইক্রো ক্রেডিট, এমসিডি বা আরসিডি, রুরাল ক্রেডিট বলে, মাইক্রো ক্রেডিট বলে, মানে ক্ষুদ্র ঋণ বা কৃষি ঋণ রিলেটেড এই খাত। লোন ক্লাসিফিকেশন ওল্ড, আগে লোন ক্লাসিফিকেশন যেরকম ছিল সেটা আগে জেনে নিই। যেমন স্টেজ ওয়ানে ছিল আনক্লাসিফাইড, ঋণ নিয়মিত পরিশোধ হচ্ছে, কোনো উল্লেখযোগ্য ঝুঁকি নাই, মানে এটা একদম অশ্রেণীকৃত বা হচ্ছে গিয়ে খেলাপি মুক্ত ঋণ। স্টেজ টু হচ্ছে গিয়ে স্পেশাল মেনশনড অ্যাকাউন্ট, এসএমএ, ঋণে প্রাথমিক দুর্বলতার লক্ষণ দেখা গেছে, মানে এখনো সে ক্লাসিফাইড না, কিন্তু যে কোনো সময় সে ক্লাসিফিকেশনের দিকে পা বাড়াতে পারে। 3 নম্বর হচ্ছে গিয়ে সাব স্ট্যান্ডার্ড, এসএস, ঋণ ক্লাসিফাইড হয়েছে, আদায় নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে, ঋণটা কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে এখান থেকেই, সাব স্ট্যান্ডার্ডের থেকেই। ডাউটফুল হচ্ছে কি আরো এটা ক্লাসিফাইড এর দিকে আগাইছে, মানে ঋণ আদায়ের সম্ভাবনা খুবই কম, ক্ষতির ঝুঁকি অত্যন্ত বেশি। স্টেজ 5 হচ্ছে গিয়ে ব্যাড এন্ড লস, একেবারে শেষ, এটা আদায় অযোগ্য, তখন আমরা অর্থ ঋণ আদালত বা মামলা বা নোটিশ বা নিলাম, চেকের মামলা যা আছে ব্যাংক ওই রকম করবে। এটা হচ্ছে গিয়ে ওল্ড। এবার আসেন নিউ। বাংলাদেশ ব্যাংক 2026 সালে একটা নতুন করেছে, সেটা কি আসেন দেখি। দেখেন স্টেজ ওয়ানে হচ্ছে গিয়ে এসটিডি জিরো, মানে স্ট্যান্ডার্ড জিরো, কোনো ওভারডিউ নেই, নর্মাল স্ট্যান্ডার্ড লোন। এসটিডি 1, S01, 1 দিন থেকে 1 মাসের কম, এখনো আনক্লাসিফাইড এটা, মানে স্ট্যান্ডার্ডকে আমরা আগের আনক্লাসিফাইডকে আমরা 3 ভাগে ভাগ করছি। স্ট্যান্ডার্ড 2, SO2, 1 মাস থেকে 2 মাসের কম, এখনো আনক্লাসিফাইড। এবার আসেন ওই যে আগের মতো এসএমএ, এটা 2 মাস থেকে 3 মাসের কম হবে, 3 মাসের কম হলে এটা এসএমএ হয়ে যাবে, মানে সোজা কথা 3 কিস্তি বা 2 কিস্তি ওভারডিউ হলেই এটা এসএমএ হয়ে যাবে, স্পেশাল মেনশনড অ্যাকাউন্ট। এসএস মানে সাবস্ট্যান্ডার্ড, 3 থেকে 6 মাস এটা ক্লাসিফাইড। ডাউটফুল 6 থেকে 12 মাস ক্লাসিফাইড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনে রাখেন কয় মাস থেকে কয় মাস, পরীক্ষা চলে আসবো কিন্তু। আর বিএল হচ্ছে গিয়ে ব্যাড এন্ড লস, 12 মাস বা তার বেশি ক্লাসিফাইড। নন পারফর্মিং লোন বা নন পারফর্মিং অ্যাসেট, অ্যাসেটকে আপনাকে যদি ভাই ভাই ধরা হয় হোয়াট ইজ অ্যাসেট, তখন আপনি বলবেন লোন। যদি বলা হয় হোয়াট ইজ লায়াবিলিটি, বলবেন ডিপোজিট। সো আসলে ব্যাংকের ভাষায় অ্যাসেট মানে লোন। এ নন পারফর্মিং অ্যাসেট ইজ আ লোন দ্যাট নো লঙ্গার জেনারেটস ইনকাম বিকজ দ্য borrower has failed to repay interest or principal as per the loan agreement। সোজা কথা ডিফল্টার লোনকেই নন এনপিএ লোন বলা হয়, ওভারডিউ লোনকেই এনপিএ লোন বলা হয়। Under the current Bangladesh Bank regulatory framework, the following are treated as non-performing loans. কি কি? Substandard, doubtful, bad and loss। সবাই কিন্তু মনে রাখেন ক্লাসিফাইড এখান থেকেই শুরু। প্রভিশন, হোয়াট ইজ প্রভিশন? আমাদের আগে এখনো করে মায়েরা দেখবেন এক মুঠ চাল আলাদা করে রেখে দেয়, যাতে বিপদ পড়লে বা মনে করেন খরা দুর্ভিক্ষ লাগে ওখান থেকে চালানো যায়। প্রভিশন ইজ সামথিং লাইক দ্যাট। আপনার আজকে অনেক প্রফিট হচ্ছে, আপনি 1% প্রফিট আলাদা রেখে দেন, কেন রাখবেন? কারণ বিপদে যদি কোনোদিন ব্যাংক বিপদে পড়ে তখন যাতে ওই 1% আপনার কাজে আসে। দেখবেন আমাদের স্ত্রীরা বা মারা অনেক সময় কিছু টাকা জমায় আলাদা করে, যখন বিপদে পড়বেন তখন দেখবেন তারাই এসে দেয়, এই যে নে এখানে আমি কিছু টাকা জমাইছিলাম তুই রাখ। দ্যাট ইজ প্রভিশন। এর চেয়ে সহজভাবে প্রভিশন বোঝানো যায় না। সো প্রভিশন ইজ নাথিং। এটা কি? এটা হচ্ছে কি একটা সম্ভাব্য ঋণ ক্ষতির বিপরীতে ব্যাংকের মুনাফা থেকে আগে থেকেই সংরক্ষিত অর্থ। তা মুনাফা থেকে একটু একটু, এই যে আমরা যে সেভিংস করি জীবনে, কেন আমাদের যে মুনাফা বা লাভ বা স্যালারি, এখান থেকে আমরা একটু একটু করে সেভিংস করি, যেটা সেটাই প্রভিশন। এর উদ্দেশ্য কেন? এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যদি কোনোদিন চিকিৎসায় লাগে, কোনোদিন বিপদে পড়ি, তখন যাতে আমি ওই টাকাটা টান দিতে পারি। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতে ঋণ আদায় না হলে সেই ক্ষতি মোকাবিলা করা। সবাইকে আমার সাথে শুনতেছেন? হ্যালো? জি স্যার, শুনছি। এর একটু শুনেন ভাই, আপনারা খালি আমার কথা শুনেন তাইলেই হবে। এটা পরীক্ষায় দিয়ে আসতে পারলে ইনশাল্লাহ ভালো করবেন। এরকম ডিপলি পড়াইতেছি কিন্তু।
হোয়াট ইজ জেনারেল প্রভিশন আনক্লাসিফাইড লোনের ক্ষেত্রে আছে, মানে আপনি ভালো আছেন আজকে তখনও প্রভিশন রাখবেন, খারাপ থাকলেও প্রভিশন তো রাখতেই হবে। বাংলাদেশ ব্যাংক বলে দেয় প্রভিশন রাখতেই হবে। স্পেসিফিক প্রভিশন যখন ক্লাসিফাইড লোনস বা এনপিএল হয়, এটা হচ্ছে স্টেডি 0, 1, 2, এর সবগুলোতে 1% করে রাখবেন। 1% মানে কি, মনে করেন আপনার প্রফিট হলে 100 কোটি, ওইটার 1% রাখবেন আলাদা করে, প্রভিশন অ্যাকাউন্ট আছে। এসএমএ হইলে 5%, মানে ক্ষতির দিক বাড়তেছে। সাবস্ট্যান্ডার্ড হলে 20, ব্যাড অ্যান্ড ডাউটফুল হলে 50, এবং ব্যাড অ্যান্ড লস হলে 100। বলতে পারে কোন ক্লাসিফাইড লোন স্টেজে 100% প্রভিশন রাখা হয় ব্যাড অ্যান্ড লস, 50% রাখা হয় এসএস, সরি ডিএফ, 20% এসএস। এটা কিন্তু চারটা কিন্তু মনে রাখেন, এগুলো যদি এরকম দিয়ে আসতে পারেন, বিশ্বাস করেন আপনি হাইয়েস্ট পাবেন। পরীক্ষার জন্য যদি পড়েন ST0, S01%, STD1 1%, STD2 1%, SMA5, SS20, DF50, 100। গুরুত্বপূর্ণ কিছু আপডেট করেছে। গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে 2026 পরীক্ষার জন্য। সেটা হচ্ছে কি, আপনাদের মনে হয় আজকে বাংলা ক্লাস ছিল তাই না, 8:30 থেকে? আমি জি 8:30 স্যার। পড়াবো। পড়ায় উনি পড়াবে, সমস্যা নেই। একটা সেকেন্ড, আমি ওনাকে একটু বলে দিই। একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে 2026 পরীক্ষার জন্য, জেনে রাখেন। স্বল্প মেয়াদী কৃষি এবং কিছু সিএমএসএমই ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বিশেষ সুবিধা হিসেবে আনক্লাসিফাইড স্ট্যান্ডার্ড ও এসএমএ, যেমন 1% আর 5% বলছিল না এসএমএ, স্ট্যান্ডার্ড 1% আর এসএমএ 5% বলছিল, সেটা কি করছে 0.50% নির্ধারণ করেছে, যে তোমরা ভাই ঠিক আছে 0.50 নির্ধারণ করা হলো। কিন্তু এটা কতদিন পর্যন্ত, 31 ডিসেম্বর 2026। তো পরীক্ষায় যদি আপনার আসে যে 31 ডিসেম্বর বা নতুন ইয়া, তখন এটা দিবেন, আর যদি এটা অপশনই না থাকে তখন আগেরটা দিবেন। এটি সব ধরনের ঋণের জন্য কিন্তু না। সিএমএসএমই আর কিছু স্বল্প মেয়াদী কৃষি, সিএমএসএমই মানে কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোন, বরং নির্দিষ্ট খাতের জন্য একটি অস্থায়ী নীতি। সাধারণত পরীক্ষায় যদি খাত উল্লেখ না থাকে তাহলে 1%, 5%, 20, 50, 100, এটাই সঠিক উত্তর। ডরমেন্ট অ্যাকাউন্ট অনেক সময় দেখবেন যে কাস্টমার 2 বছর কোনো ট্রানজেকশন করে নাই, তখন সেটা ডরমেন্ট হয়ে যায়। আমি বাংলায় বলে দিলাম। আর যদি এই যে দেখেন কোনো ট্রানজেকশন না করলে 2 ইয়ার্স বা 24 মান্থস, তখন এটা ডরমেন্ট হয়ে যায়। আর ইনঅপারেটিভ হচ্ছে গিয়ে যদি 1 বছর না করে, তার মানে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? ডরমেন্ট হচ্ছে গিয়ে টানা 2 বছর ট্রানজেকশন না করলে, আর ইনঅপারেটিভ হচ্ছে গিয়ে টানা 1 বছর যে না করলে। এটাই ডিফারেন্স, আর কিচ্ছু না, শেষ, এখান থেকে আর পড়ার কিচ্ছু নাই। ইনঅপারেটিভ ডরমেন্ট, এই যে আমি যেটা বলছি, জেনারেলি নো কাস্টমার ট্রানজাকশন ফর 1 ইয়ার ইনঅপারেটিভ, আর ডরমেন্ট হচ্ছে গিয়ে 2 ইয়ার্স। আর ফার্স্ট এটা হচ্ছে ইনঅপারেটিভ যেহেতু 1 বছর, সো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ইনঅ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে লেটার স্টেজ অফ ইনঅ্যাক্টিভিটি। অ্যাকাউন্ট টাইপ কোনটার ক্ষেত্রে কোনটা ইনঅপারেটিভ এবং ডরমেন্ট হয়? কারেন্ট অ্যাকাউন্ট 6 মাস, কোনো কাস্টমার ইনডিউস ট্রানজেকশন না থাকলে সেটা, ও আচ্ছা, ইনঅপারেটিভ 1 বছর হইলেও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা 6 মাস, সেন্ডিও 6 মাস, কিন্তু সেভিংস 1 বছর। আর ডরমেন্ট হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট, ওইটাও 6 মাস, ও সরি পরবর্তী 6 মাস, মানে টোটাল 12 মাসে, 1 বছরে কারেন্ট অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায়। সেভিংস অ্যাকাউন্ট আবার 2 বছর, 1.5 বছরে হয়। এই যে দেখেন, সেভিংস অ্যাকাউন্ট 1.5 বছর, আর এসএনডি অ্যাকাউন্ট 2 বছর, সরি 1 বছর। এটাও 1 বছর, এসএনডি 1 বছর, এটাও 1 বছর। এটাও 6 মাস, এটাও 6 মাস। কারেন্ট আর এসএনডি মানে সেম। সেভিংস হচ্ছে কি ওইটা 1 বছর, এটা 1.5 বছর। এটা আসলে 2 বছর হওয়ার কথা, এটা 1.5 বছর কেন লেগছে কি জানে। আচ্ছা দেখেন, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিছু এক্সাইজ ডিউটি, যেটাকে বাংলায় আবগারি শুল্ক বলে, এগুলা কাটা হয়। আজকে কিন্তু টোটালি ইনফরমেটিভ ডেটা বেসড লেকচার পড়াচ্ছি আপনাদের, মানে এগুলো একদম 100% ট্রু। যদিও এখন এক্সাইজ ডিউটির যে চার্ট সেটা এখনো শুরু হয় নাই, যেটা আমি এখন দেখাবো, এটা আমি অগ্রিম দেখাচ্ছি। বাজেটে এটা অলরেডি বলে দিছে, 26-27 অর্থ বছর ফিসকাল ইয়ারে।
এই যে দেখেন বলছে ইফেক্টিভ 1 July 2026 as proposed in the FY budget. The but biggest change is that the excise duty free threshold has increased from টাকা 3 লাখ to 4 লাখ। সোজা কথা, আগে 3 লাখ পর্যন্ত ফ্রি ছিল এক্সাইজ ডিউটি, এখন 4 লাখ টাকা পর্যন্ত ফ্রি। এই যে দেখেন 4 লাখ টাকা পর্যন্ত আপনার এক্সাইজ ডিউটি কাটবে না। 4 লাখ থেকে 10 লাখ, 10 লাখ পর্যন্ত 500 টাকা কাটবে। 10 লাখ থেকে 50 লাখ পর্যন্ত 3,000 টাকা। 50 লাখ থেকে 1,05,000, 1 কোটি থেকে 2,10,000, 2 কোটি থেকে 5,20,000 এবং 5 কোটির উপরে হচ্ছে গিয়ে 50,000 টাকা এক্সাইজ ডিউটি কাটে। ঠিক আছে, এটাই সরকারের ইনকাম। ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্টস দেখেন, নো এক্সাইজ ডিউটি ইফ দ্য হাইয়েস্ট ব্যালেন্স ডিউরিং দ্য ইয়ার ডাজ নট এক্সিড টাকা 4 লাখ। এটা তো আমরা দেখলামই। এক্সাইজ ডিউটি ইজ চার্জড ওয়ান্স ইন আ ফিনান্সিয়াল ইয়ার। আপনি যত যাই করেন একবারই এটা অর্থ বছরে হিট করবে। The highest balance at any time during the year determines the applicable slab. During the year মানে সোজা কথা, আপনি সর্বোচ্চ যে ব্যালেন্সটা আপনার থাকবে সেটাকেই বেস ধরে ওরা এক্সাইজ ডিউটি কাটবে। For loan related multiple accounts, the budget proposed the excise duty be charged only once. একটা কি হইতো, যেমন আমি লোন নিয়েছি, আমার লোন থেকে সেভিংসে ফার্স্টে দিছে, সেভিংসে একবার এক্সাইজ ডিউটি কাটতো, লোনে আবার এক্সাইজ ডিউটি কাটতো। তো এবার প্রপোজড হচ্ছে গিয়ে the excise duty be charged only once for a single loan facility even if multiple linked accounts exist. মানে একজনের 10টা অ্যাকাউন্ট থাকুক, এখন থেকে একবারই এক্সাইজ ডিউটি কাটার প্রস্তাব দেওয়া হয়েছে। বুঝছেন? ওকে। টু নো ইউর কাস্টমার, কেওয়াইসি। আমরা প্রথমেই যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই তখনই আমরা এই নো ইউর কাস্টমার, আপনি যে কাস্টমার না আপনি টেরোরিস্ট না আপনি কি, সেটা ব্যাংক কিভাবে বুঝবে? এইভাবে যে it is the process of identifying and verifying a customer's identity to ensure that the customer is genuine and to prevent financial crimes. Objective কি? Verify the customer's identity, very easy. Prevent the money laundering, ML. Combat terrorist financing, TF. Prevent fraud and identity theft. Ensure compliance with Bangladesh Bank guidelines বা regulations. Assess the customer's risk profile. মানে রিক্স আছে, একটা রিক্স মনে হয় 14 পয়েন্ট, ওইটার নিচে হইতে হবে। প্রোটেক্ট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম। এগুলো হচ্ছে গিয়ে জাস্ট বেসিক অবজেক্টিভস। কাস্টমার ডিউ ডিলিজেন্স, সোজা কথা, একটা কাস্টমারকে যখন চেক অথবা একটা কাস্টমারের সাথে যখন আপনি ব্যাংকিং ডিলিংসে যাবেন, সেটা অ্যাকাউন্ট খোলা হোক, এফডিআর হোক, ডিপিএস হোক, ক্যাশ প্রদান করা হোক, ডিপোজিট রাখা হোক, এই কাস্টমারটা কেমন, কি তার টোটাল ঠিক আছে কিনা, সবকিছু নাম্বার, সাইন, ডেট, সব, এই যে ও নিজে বললো ওনার ডেট বাংলায় আছে, ইংরেজিতে না বাংলায় লেখে, এই প্রত্যেকটা জিনিস চেক করা, এগুলাকে বলে কাস্টমার ডিউ ডিলিজেন্স। CDT is the process of collecting and verifying customer information to understand who the customer is, the nature of the business relationship, যে আসলে তার নেচারটা কি, and the level of money laundering or terrorist financing task risk. Objective of CCD হচ্ছে গিয়ে verify the customer's identity, understand the purpose of the account, যে আসলে এই অ্যাকাউন্টের উদ্দেশ্য কি করার, এটা যে অ্যাকাউন্ট খুলবে সে বুঝতে হবে। Identify the beneficial order if any, assess the customer's risk level, prevent money laundering and terrorist financing, comply with Bangladesh Bank ML or CFT guidelines. ঠিক আছে, আচ্ছা। এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, হোয়াট ইজ এনহ্যান্স ডিউ ডিলিজেন্স? এনহ্যান্স মানে কি, মানে আরো বাড়তি ডিউ ডিলিজেন্স যদি লাগতে দিতে চান, যেমন যদি কোনো ক্রিকেটার বা কোনো রাজনৈতিক কেউ অথবা কোনো নেতা বা কোনো বড় কেউ যদি আপনার শাখায় অ্যাকাউন্ট খুলতে আসে, তখন কিন্তু আপনি তার সাথে অন্য যেভাবে ট্রিট করেছেন ওভাবে ট্রিট করা যাবে না। কেন? আপনার ট্রিট বলতে আপনাকে আমি ভালো ট্রিট করতে বলিনি, আমি বলছি যে আরো কিছু তথ্য আপনার তার থেকে নিতে হবে, কারণ সে পলিটিক্যালি এক্সপোজ, পেপস বলা হয়, এটা আমরা পরের ক্লাসে শিখবো। এই পলিটিক্যালি এক্সপোজড পারসনস বা কোনো নায়িকা বা কোনো গায়িকা এরা আসলো, এদের অর্থায়নের উৎস কি এগুলো বলা যায় না অনেক সময়, তখন আপনার তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, তাকে কফি খাওয়াতে হবে, তাকে এন্টারটেইন করতে হবে, তারপর আস্তে আস্তে তার সকল কথা বের করতে হবে, এটাকে বলে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। So energy is a strengthened customer verification, যে এখন আরো ভালো করে চেক করবেন। And monitoring process applied to high risk customers, দেখছেন, হাই রিস্ক।
অবজেক্টিভ কি? আইডেন্টিফাই হাই রিস্ক কাস্টমার্স, প্রিভেন্ট মানি লন্ডারিং, টেররিস্ট, ওই সেম। ভেরিফাই দ্য সোর্স অফ ফান্ড, বলতে পারে একজন গায়িকা, সে যে নেন 2 কোটি টাকা রাখলাম, তো তাও সে গায়িকা, সে গান গায় এই টাকা পাইছে, এইটাকে আপনার আইডেন্টিফাই বা ভেরিফাই করতে হবে। সোর্স অফ ওয়েলথ, এনশিওর কমপ্লায়েন্স উইথ বাংলাদেশ ব্যাংক AML CFT গাইডলাইন্স, রিডিউস ফিনান্সিয়াল অ্যান্ড রেপুটেশনাল রিস্ক। আচ্ছা, ডিফারেন্স কি? অ্যাপ্লাইড টু নর্মাল রিস্ক কাস্টমার্স, এটা হচ্ছে অ্যাপ্লাইড টু হাই রিস্ক কাস্টমার্স। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাস্টমার ভেরিফিকেশন, এটা এনহান্স ভেরিফিকেশন অ্যান্ড ডিপার ইনভেস্টিগেশন। এটা রুটিন মনিটরিং, এটা কন্টিনিউয়াস অ্যান্ড ইন্টেন্সিভ মনিটরিং, মানে সকাল বিকাল। এটা বেসিক ডকুমেন্টেশন, এটা এডিশনাল ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্রুভালস। ওকে, পরীক্ষা আসলে কিন্তু দিতে হবে। লোন আর অ্যাডভান্স, অনেক সময় বলি ও তো লোন আর অ্যাডভান্সে কাজ করে, কিন্তু ভাই লোন আর অ্যাডভান্স কিন্তু পার্থক্য আছে। এটা কি? লোন হচ্ছে গিয়ে কি? লোন হচ্ছে গিয়ে এমন একটা ঋণ হিসাব যেটা একবার বিকলন করে বা নির্ধারিত কিস্তি অনুযায়ী, সোজা কথা, যেই টাকা ঋণ গ্রহীতাকে একবারে দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে গিয়ে লোন। এটার একটা মেয়াদ থাকবে। ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ সূচি অনুযায়ী কিস্তিতে অথবা এককালীন টাকা জমা দিয়ে ঋণ পরিশোধ করবেন। এটাতে কোনো দেয়া নেয়া নাই। এটাকে বলা হয় টার্ম লোন টাইপ লোন। টার্ম লোনটাকে আসলে লোন বলে। আর হোয়াট ইজ অ্যাডভান্স? এই যে দেখেন, এরূপ ঋণ হিসেবে রেন্ডম লেনদেন করার সুযোগ নেই। হোয়াট ইজ অ্যাডভান্স? এরূপ ঋণ হিসেবে নির্দিষ্ট একটি মেয়াদ ও ঋণ সীমা থাকে, যার মধ্যে ঋণ গ্রহীতা বারবার লেনদেন করতে পারবেন। এটাকে বলা হয় সিসি লোন। একবার সকালে নিলে আবার বিকালে জমা দিল, সকালে নিল বিকালে জমা দিল, এইরকম। মেয়াদ অন্তে ঋণ গ্রহীতা ঋণ হিসাব সমন্বয় করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাডভান্সটা হচ্ছে গিয়ে নেওয়া দেওয়া লেনদেন থাকলে, লোন হচ্ছে কি একবারে নিয়ে গেলে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 বাংলাদেশ। সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষা অলরেডি আসছে, অনেকেই পারেন নাই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কোনগুলা। এক্সাম্পলস, প্রমিসারি নোট, যেটাকে বলা হয় ডিপি নোট, ডিমান্ড প্রমিসারি নোট, এটা ইউজড হয় লোনে। বিল অফ এক্সচেঞ্জ, এটা ইউজড হয় ফরেন এক্সচেঞ্জে। চেক, এটা ইউজড হয় জিবি বা ক্যাশ ব্যাংকিং এ।